বা তোমার জীবনটাও যে ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারেক্ট, তোমাকে যে শিক্ষিত হতে হবে। আমি এই ইউএসআইএস লাইব্রেরি কি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি এইগুলোতে গেলাম, মনে হলো যে কলকাতার বাইরেও আর একটা আরেকটা জগৎ। জগৎ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শায়লা হিয়ার। ওয়েলকাম টু মাই শো লাইফ র অ্যান্ড রিয়েল। আজকে আমাদের সাথে আছে সিডনির ফ্যাশনিস্তা ইন্দ্রনীল। ওয়েলকাম ইন্দ্রনীল দা টু মাই শো লাইফ র অ্যান্ড রিয়েলে। তোমাকে যা সুন্দর লাগছে আজকে দেখতে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। খুব ভাল লাগছে যে তোমার শোতে এসছি। তোমার ডেকোরেশন ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমার তো কলকাতার কথা খুব মনে হচ্ছে তোমার বাড়ি, তোমার স্টুডিওতে এসে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। কেমন আছো আজকে? ভালোই আছি। আজকে সানডে, বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা, বাট এখানে স্টুডিওতে এসে বেশ গরম লাগছে, বেশ ভাল লাগছে, ঘরের মতো মনে হচ্ছে। আজকে তোমার সাথে গল্প করব তোমার ছোটবেলা, তোমার সিডনিতে আসা, অ্যান্ড তুমি যে এত ফ্যাশন কনসিয়াস, সব কিছু তোমার কাছ থেকে একটু করে জানতে চাই। আমার ছোটবেলা কেটেছে হচ্ছে মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে ইন ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলে। ছোটবেলা কেটেছে 10 বছর ওই ওয়েস্ট বেঙ্গল, ওই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ টাউনটা আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে ছোটবেলায়। হিস্টোরিক্যাল প্লেস একদম ভীষণ হিস্টোরিক্যাল প্লেস, ভীষণ এন্টারপ্রেনিউরিয়াল প্লেস, ভীষণ ক্রস কালচারাল যে একটা এক্সচেঞ্জ হয়েছিল ইন্ডিয়াতে, সেই প্লেসটা মানে এভরি কর্নার স্পিক্স অফ দ্যাট। আর এমনই একটা জায়গা যেখানে তুমি নট অনলি হিস্ট্রিকে ভুলে যাবে, তুমি যে ইন্ডিয়া কতটা এগিয়ে গেছে, ইন্ডিয়া যে কতটা এগোচ্ছে সেটাও কিন্তু ওখান থেকে তুমি একটা আন্দাজ করতে পারবে। আর আমাকে যেরকমভাবে এই জায়গাটা এফেক্ট করেছে হচ্ছে দুটোভাবে। আমার জন্ম ওখানটাই হয়েছিল? জন্ম হয়েছিল কলকাতাতে। আর পিজি বলে, পিজি হসপিটাল বলে একটা হসপিটাল আছে যেটা কিনা তোমার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে। বাট আমার বাবা গেছিলেন হচ্ছে বিজনেস করতে। কাকু বিজনেস করতেন। হ্যাঁ, আর আমার মা ছিল হচ্ছে মুর্শিদাবাদের লোকাল মেয়ে। ও আচ্ছা। তো তুমি বললে ইন্দ্রনীল দা তোমার কলকাতাতে জন্ম, তো তারপরে মুর্শিদাবাদে কি করে মানে 10 বছর কাটালে? 10 বছর কাটালাম। আমার বাবাও গেছিলেন মুর্শিদাবাদে। মা হচ্ছে মুর্শিদাবাদের লোকাল মেয়ে। উনি হিস্ট্রি এমএ করেছিলেন যাদবপুর থেকে। মুর্শিদাবাদেই একটা স্কুলে উনি হেডমিস্ট্রেস হয়েছিলেন। হ্যাঁ, আর বাবা আমি যখন জন্মেছিলাম সেই বছরে এমবিএ পাশ করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তখন এমবিএ মানে সার্টিফিকেট ছিল না, ইট ইউজ টু বি আ ডিপ্লোমা ইন এমবিএ কাইন্ড অফ, আর ডিপ্লোমা সার্টিফিকেট ছিল। তা উনি ওখানে একটা অস্ট্রেলিয়ান বিজনেস স্টার্ট করেন, তার নাম হচ্ছে হিউম পাইপ। বড় বড় যে পাইপগুলো যেগুলো তোমার পঞ্চায়েতে ইউজ হয় ফর ড্রেনেজ, ফর বিল্ডিং, ব্রিজেস, রাস্তার ধারে যেগুলো ইউজ হয়, ওনার 3টে ওখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল। সেই আমি যেখানে থাকতাম সেই জায়গাটার নাম ছিল হচ্ছে বহরমপুর। বহরমপুরের ঐতিহ্য হচ্ছে আমার একজনকে খুবই মনে থাকে, তার নাম তোমরা সবাই জানো, বাট আমি তাকে ঘটক দিদা বলে ডাকতাম। তিনি ছিলেন ঋত্বিক ঘটকের মা, আমাদের পাশের বাড়ির নেবার। ওই দিদা খুব মানে আমাদেরকে ভালোবাসতেন। ফ্যামিলি ছিল অসম্ভব কালচারাল। যদিও আমরা এত ছোট ছিলাম আমরা জানতাম না যে ইয়েস। তারপরে আমার মা যার কাছ থেকে আঁকা শিখতেন সেই ভদ্রলোক হচ্ছে তোমার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে গোল্ড মেডেল নিয়ে পাশ করেছিলেন। তো তুমিও কি শিখেছিলে এগুলো কাকিমার এই জিনিসগুলো? আঁকাটা শিখিনি অতটা, আঁকা করেছি ডেফিনেটলি, বাট হিস্ট্রিটা শিখেছি। আচ্ছা, ওটা কাকিমার থেকে পাওয়া তোমার? ওটা মানে আমার এখন পুরো ব্লাডে। তুমি আমাকে নিয়ে গেলে কোথাও আমি তোমাকে একটুখানি বলে দিতে পারবো যে কোথায় এসছি, কি করছি, কি হয়েছিল এখানে। যেমন আমাদের একটা ফ্যাক্টরি ছিল হচ্ছে তোমার কাঁদি বলে এক জায়গায়। কাঁদিতে যাওয়ার পথে একটা এনশিয়েন্ট ভিলেজ পড়ে, তার নাম হচ্ছে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণতে হচ্ছে প্রথম রাজা
যে কিনা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের যে রাজা ছিল সে ছিল কর্ণ সুবর্ণ থেকে। আচ্ছা আচ্ছা, তো তোমার হিস্ট্রিতে মানে এত কিছু নলেজটা কাকিমার থেকে এক্স্যাক্টলি। আমার মা গাড়ি থেকে, আমাদের একটা অ্যাম্বাসেডার ছিল মানে ওল্ড অ্যাম্বাসেডার, নেমে গিয়ে আমরা ওই ভাঙা মাটির কলসি কি তোমার কয়েন এইসব আমরা খোঁজবার চেষ্টা করতাম। ওর থেকে একটা আর্কিওলজিক্যাল টাইপ লাইক একটা ইন্টারেস্ট গ্রো করে, আর তার থেকে গ্রো করেছে হচ্ছে যে হিস্ট্রি প্রতি একটা আকর্ষণ। তোমার স্কুলিংটা কি ওখানেই হলো? ওখানেই। মজার কথা হচ্ছে আমি গেছিলাম ক্যাথলিক স্কুলে, নাম হচ্ছে মেরি ইমাকুলেট। সবাই আমরা যেতাম হচ্ছে একদম সেই টাই পরে সব যাওয়া হতো। খুব ফর্মাল ছিল, তবে আমি খুব ইনফর্মাল ছিলাম। আমার হঠাৎ একদিন ছোটবেলায় অত ফ্যাশন কনসিয়াস ছিলে না। আমার হঠাৎ একদিন মনে হলো আমাদের এতগুলো ছেলে মেয়ে আমরা কেন ওই চার দেওয়ালের মধ্যে কেন আমরা বন্দি, আমরা কেন গেটটা খুলে বাইরে যেতে পারি না? তো আমি গিয়ে গেটটা খুলে দিয়েছিলাম আর সবাই বের হয়ে গেছিল। তো প্রিন্সিপাল গিয়ে প্রিন্সিপাল কি আমার মাকে বলেছিল, আর আমার মা তখন বলল আমি একটা স্কুলের প্রিন্সিপাল, তুই আমার মাথাটা কেটে দিয়েছিস। এন্ড এরকম তো রেগুলার হতো। খুব তুমি আর কি একটু নিয়ম ভাঙা পছন্দ করতে। ইয়েস, এন্ড বাট কালচারটা ওই বহরমপুরে হ্যাভ অ্যাকচুয়ালি এফেক্টেড মি কোয়াইট আ লট। তো তুমি বললে প্রিন্সিপালের বকুনি খেতে হলো, তো তুমি কাকিমার স্কুল রেখে অন্য স্কুলে কেন ভর্তি হলে বলো তো? খুব মজার গল্প। আই থিঙ্ক ভেরি গুড পয়েন্ট ইউ রেজ দেয়ার। আমার মার স্কুলটা ছিল হচ্ছে মেয়েদের স্কুল, আর ওটা ছিল হচ্ছে রেফিউজি গার্ল স্কুল। সো মা যেটা করতো হচ্ছে যে ওখানে যারা আসতো তার আগে ইন্ডিয়াতে কয়েকটা ওয়ার হয়ে গেছে, তার আগে বাংলাদেশ আবার ডিভাইড হয়েছে ফ্রম ইস্ট পাকিস্তান টু বাংলাদেশ। তো মার মোটো ছিল হচ্ছে এই মেয়েদেরকে কি করে এডুকেট করে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে কি করে অ্যাকসেপ্টেন্স এন্ড যাতে তারা তাদের পায়ে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তাই জন্য উনি ওখানে পড়াতেন। আমি গেছিলাম ক্যাথলিক স্কুলে, কারণ আমার বাবা বলতো এদের দ্বারাই কিচ্ছু হবে না, এদের স্ট্রং লিডার গাইডেন্স চাই, সেই জন্যে। আর আমার মার বান্ধবী, ওনারও নাম ছিল কমলা, উনি ছিলেন আর একটা গার্ল স্কুলের হেডমিস্ট্রেস। ওনার মেয়ে ছিল আমার খুব বন্ধু। আর ওদের বাড়িতে যেটা আমি দেখতাম, যেটা বহরমপুরে খুব ছিল হচ্ছে কালচার, ওনার দাদু, ওই মেয়েটির দাদু পিয়ানো বাজাতো অত আগে। আর এইগুলো আমার সাথে থেকে গেছে বহরমপুরে, তোমার মধ্যে থেকে গেছে। এই কালচারাল ব্যাপারটা থেকে গেছে। আমি যদি না চাইও তবুও আমি ওটা আনইনটেনশনালি চলে আসে। তারপরে তুমি কি করলে? তারপরে আমার বাবার মানে একটু টাকা হয়েছিল ফ্রম বিজনেস করে। তখন মা বললেন যে ওদেরকে তাহলে এবারে কলকাতাতে নিয়ে যাই, গিয়ে একটা এডুকেশনের জন্য, যেটা বাঙালি মা বাবা সে যেখানে সবাই চিন্তা করে। তা আমরা তখন বালিগঞ্জে মুভ করি। ওখানে কোথায় ভর্তি হলে? বালিগঞ্জে মুভ করে আমরা ভর্তি হয়েছিলাম হচ্ছে সাউথ পয়েন্টে। তো তুমি সাউথ পয়েন্টে ভর্তি হয়েছিলাম, ম্যান্ডেফিলা গার্ডেন্সে। দিয়ে আমি সেখানে পড়াশোনা করি, ইয়ার 12 করে, ওখানে ইয়ার 10-12 শেষ করে আমি একটু বোর্ড হয়ে গেছিলাম, বিকজ তখন আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি, বুঝেছো তো। আমার রেগুলার আমি যেতাম হচ্ছে USIS লাইব্রেরিতে, ওখানে একটা লাইব্রেরি আছে ফ্রম আমেরিকান সেন্টার, ওয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড ডু স্টাডিজ অ্যান্ড লার্ন অ্যাবাউট ওভারসিজ স্টাডিজ। তো তুমি যে বললে তোমার চেঞ্জ হয়েছে, কি টাইপের চেঞ্জ হয়েছিল তোমার মধ্যে? চেঞ্জটা হয়েছে যে জগৎটা অনেক বড় হয়ে গেছিল। জগৎটা অনেক বড় হয়ে গেছিল, মানে যে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এলে, কলকাতা থেকে সাউথ পয়েন্টের মতো স্কুল থেকে পাস করলাম। অনেকের সাথে সেখানে বন্ধুত্ব হলো, বালিগঞ্জে অনেক লোকের সাথে আলাপ হলো।
বাট যখন আমি এই ইউএসআইএস লাইব্রেরি কি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি এগুলোতে গেলাম, মনে হলো যে কলকাতার বাইরেও একটা জগৎ আছে, আর সেই জগতে আমি কি করব, যাব কি যাব না। আচ্ছা আচ্ছা। তখন আমার বন্ধু অনেকে সাউথ পয়েন্টে তত বেশি লোক বাইরে যেত না এট দ্যাট টাইম, বাট আমরা তখন সেন্ট জেমস, তারপরে হচ্ছে লামাটিনিয়া, লোরেটো, ডন বস্কো, এইসব স্কুলের ছেলে মেয়েরাও আমাদের পাড়াতে থাকতো। আচ্ছা আচ্ছা। তাদের থেকে জানতাম যে তারা অ্যাপ্লাই করছে, পেলাম। হ্যাঁ, তারপরে একদিন হঠাৎ আমাদের বাড়িতে পেপার আসতো দুটো, একটা হচ্ছে আনন্দবাজার আর একটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। মাঝে মাঝে আসতো আর একটা পেপার হিন্দু বলে একটা পেপার, তো তাতে একটা বিশাল একটা অ্যাড দেওয়া ছিল উলনগং ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা। and this was long time back, মানে তখন কলকাতাতে কেউ তোমাকে বলবে না যে তুমি অস্ট্রেলিয়া যাও। আচ্ছা আচ্ছা। অস্ট্রেলিয়া doesn't exist. London and US, London, US and mostly Canada, কি তুমি প্যারিস অবধি ইটস ওকে, ঠিক আছে। এটা একটা মানে ওয়ার্ল্ড গ্লোবাল ম্যাপের মধ্যে অস্ট্রেলিয়া কোথাও নেই। আমি যখন বললাম আমার কাজিনকে যে আমি এখানে যেতে চাই, সে হঠাৎ আমাকে বলল Australia is for Australia is for agriculture. What culture are you going to learn? মানে শকিং মানে কি, আমার যে বন্ধুরা, তোমার ধরো আমার 2-3টে বন্ধু ছিল, তাদেরকে যখন বললাম তারা বললো দেখ আমরাও একটু অ্যাপ্লাই করি, দেখি যাওয়া হয় কিনা। কেউ আসেনি আমার সাথে। আচ্ছা আচ্ছা। কেউ আসেনি। তুমি তখন অ্যাপ্লাই করে এখানে চলে? না, অ্যাপ্লাই করলাম, মানে অ্যাপ্লিকেশন করা অত তাড়াতাড়ি ইজি ছিল না, এখনকার মতো অতটা ইজি ছিল না। আচ্ছা আচ্ছা। আর তখন অ্যাপ্লাই করলাম, অনেক দিন বসে থাকা হলো, তারপরে আরও কয়েকটা ইউনিভার্সিটিতে আমি করলাম। আমি অ্যাপ্লাই করলাম অস্ট্রেলিয়াতে, কারণ হচ্ছে অস্ট্রেলিয়া আমার কাছে একটু ফেভারিট ছিল, বিকজ আমি জিওগ্রাফিতে খুব ভালো মার্কস পেয়েছিলাম। আর ওই মার্কসটা পেয়ে আমি জানতে পারলাম যে এখানে একটা জায়গা আছে গ্রেট ব্যারিয়ার রিফ বলে। এখন গ্রেট ব্যারিয়ার রিফে আমি সুইমিং কাটতাম হচ্ছে লেক ক্লাবে, হুইচ ইজ নিয়ার সাদার্ন অ্যাভিনিউ। ওখানে একটা লেক বলে একটা জায়গা আছে, সেখানে তুমি সাঁতার কাটতে পারো। আমি ভাবলাম এখানে আমি সাঁতার না কেটে যদি আমি যদি যেতে পারি তাহলে কেমন হয়। হ্যাঁ, ভিশনটা খুব সুন্দর ছিল। ভিশনটা ছিল, মানে আমি আন্দাজ করতে চাইছিলাম যে আমি করতে পারি কি পারি না, দেখি ইয়েস, গিভ আ ট্রাই। আর কলকাতাতে কি বলতো, উই আর অল ভেরি পেসিমিস্টিক। কারেক্ট। ভেরি পেসিমিস্টিক। সবাই পিছনে একটা কিছু করতে চাইলে পিছনে টেনে ধরো। পেছন টেনে ধরার থেকে বেশি না, কেউ তোমাকে এসে বলবে না যে গো আহেড। হ্যাঁ, গো আহেড। আমাকে কেউ বলেনি, একটা লোকও বলেনি যে তুই এবারে যা। তো তুমি কি অস্ট্রেলিয়া শুধু সাঁতার কাটার জন্যই আসলে? তারপরে কি সাঁতার কাটা হয়েছিল? সাঁতার কাটা না, এখানে হয়ে গেছিল হচ্ছে জীবনের সাঁতার কাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ওই সাঁতার কাটতেই আমি এসেছিলাম যে গ্রেট ব্যারিয়ার রিফটা দেখবো, একটু সাঁতার কাটবো, একটু মানে আমার খুবই ওই কোরাল ওই জাতীয় জিনিস খুব ভালো লাগতো। বাট তারপরে যখন অস্ট্রেলিয়াতে এলাম, এটা মনে হচ্ছিল যেন আমি জীবনের জন্য সাঁতার কাটছি। আমি না জানতাম রান্না করতে, না জানতাম জামা কাপড় কাচতে, না জানতাম নিজেকে ইন্ডিপেন্ডেন্টলি এখানে রেখে কলেজে পড়াশোনা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারপরে কাজ বা কিছু, তারপরে নিজের জীবন নিজেকে। ওখানে তো আমরা ভীষণ শেল্টার্ড ভাবে মানুষ হই, তো ওটা আমাদের প্রিভিলেজ। আমাদের শেল্টার্ড মানে হচ্ছে আমরা এক কাপ চাও নিজে করে খাই না, আর হেল্প আছে। এখানে এসে তোমাকে নিজেকে খেতে হবে, নিজেকে ঘুমাতে হবে, নিজেকে কলেজে যেতে হবে, নিজেকে কলেজ থেকে এসে যদি মনে হয় তোমার সময় আছে, তুমি এখানে টাকা উপার্জন করতে পারো অ্যাজ আ স্টুডেন্ট, ইউ ক্যান ডু ইট, বাট ইটস অল আপ টু ইউ। সব তোমাকেই ম্যানেজ করতে হবে। তখন সেই আমার লেকে সাঁতার কাটা আর মানে গ্রেট ব্যারিয়ারে আর হলো না। সারা জীবন খালি সাঁতার কেটেই গেলাম। 30 বছর হয়ে গেল এখানে। ইয়েস,
absolutely, and I think I had the most fascinating time. Okay. Yes, এখানে এসে যেটা আমার সব থেকে ভালো লাগলো উলনগংয়ে এসে যে উলনগং বিচ আর সবাই যে এরকম সার্ফিং করছে, সাঁতার কাটছে, এনজয় করছে, ওটা তো আমরা ওখানে কলকাতায় দেখিনি। চিন্তা করা যায় না। আমি খালি ঘাড়ে বিশাল একটা ব্যাগ নিয়ে গড়িয়াহাটের এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক, হ্যাঁ, এই টিউটোরিয়াল থেকে ওই টিউটোরিয়াল, ওই কোচিং সেন্টার থেকে ওইখানে, বেশি ইসে হলে মা তখন বলতো আচ্ছা যা এই তোকে টাকা দিয়ে দিচ্ছি, গিয়ে একটা ক্যালকাটা কাঠি রোল কিনে খেয়ে নিয়ে তারপরে আবার শুরু হবে। হ্যাঁ, তা ওখানেও কিন্তু ওটাও কিন্তু এক ধরনের সাঁতার কাটা, বাট ওই সাঁতার কাটার মধ্যে ইট ওয়াজ অল মোনোটোনাস। হ্যাঁ, আমাদের তো ওখানে কেউ বলেনি যে একটা ব্যাকপ্যাক নিয়ে তুমি সারা ইন্ডিয়া দেখতে পারো, কেউ কোনোদিন বলেনি। আমাদের কেউ কোনোদিন ওখানে বলেনি যে তুমি পড়াশোনা না করলেও যে তোমার জীবনটা যে অন্যভাবে এক্সপ্লোর করতে পারো, কিংবা তোমার জীবনটাও যে ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে যে শিক্ষিত হতে হবে তা না, তোমার জীবনটাও যে পূর্ণ করতে হবে সেটাও যে একটা কাজ, সেটাও কেউ বলেনি। আবার কেউ ওখানে কেউ বলেও নি এটা যে যে তুমি যে তোমার যে ইচ্ছাটা তুমি সেটা পূর্ণ করতে পারো, পেছনে তুমি ছুটে চলো। দ্যাটস রাইট। ওখানে আমাদের বাবা মারা কি বললো, আর ইঞ্জিনিয়াররা হলো। এই এখন আমি যেমন কলকাতায় মাঝে মাঝেই যাই, এখন কলকাতাতে আমি যেখানে থাকি বালিগঞ্জে, ওখানে hundreds of cafes and hundreds of gyms. Absolutely, হ্যাঁ। আর জিমে গেলেই আমি ছেলেগুলো এসে বলে দাদা আপনাকে কি একটু ট্রেনিং করিয়ে দেবো? আমি বললাম অফকোর্স ট্রেনিং করে দেবে। আমি বললাম তুই কি পড়াশোনা করেছিস? আর যেই ওদেরকে জিজ্ঞেস করি কি পড়াশোনা করেছিস, আচ্ছা ইংলিশে MA। আমি বললাম হ্যাঁ রে, তুই ইংলিশে MA পড়ে আমাকে ট্রেন করছিস? মানে বাট ওদেরকে দোষ দেওয়া যায় না, ওদের থট প্রসেসটা হচ্ছে ওদেরকে বাবা ঠাকুরদা যা বলেছে ওরা তাই করেছে, নিজের চয়েসটা ছিল না। ওরা যে এখানে এসে একটা হেলথ সাবজেক্ট করতে পারে, ওদের যে হেলথ এন্ড স্পোর্টস ভাল লাগে সেটা যে ওটা করতে পারে, সেটা কিন্তু ওখানে অপশনটা নেই। আমারও জীবনে সেটাই হয়েছিল। এখানে যখন আমি এলাম, বাট ফ্রিডমটা তুমি এখানে এসে তো পেলে। ফ্রিডমটা এখানে এসে পেলাম। ফ্রিডমের থেকেও বেশি হচ্ছে যে এই যে তুমি সাঁতার কাটাটা বলছিলে না, আমি ভালোভাবে নিজের জন্য সাঁতার কাটা শিখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমি নিজে কি করব, কি করতে পারি, আমার নিজের কি করবার দরকার। অস্ট্রেলিয়াতে এসে যে আমি সাঁতার কাটছিলাম সেটা যে অনেক বেশি এনজয়েবল, কারণ ইন্ডিয়াতে কলকাতাতে কি হচ্ছিল যে আমি যে সাঁতারটা কাটতাম কলকাতাতে, আমাকে 4টে লোক এসে বলতো হ্যাঁ রে তোর এই দিকে সাঁতার কাটতে পারবি না, ওই দিকে যেতে হবে, সবসময় একটা গাইডেন্স থাকতো। এখানের যে গাইডেন্সটা সেটা এরকম ছিল না। তার ফলে কি হলো, আমি নিজের মনের মতো করে সাঁতার কাটতে শিখলাম, যে আমাকে কখন পড়াশোনা করতে হবে, আমাকে কখন জামা কাপড় কাচতে হবে, আমাকে কখন খেতে হবে, আমাকে কখন আমার বাবা মাকে কল করতে হবে, করে আবার যে সাইকেলটা, যে এই সাঁতারের যে সাইকেলটা যে আমাকে এইভাবে ইউনিভার্সিটির থেকে পাশ করতে হবে, করে নিজের একটা ব্যবস্থা করতে হবে, ভাবতে হবে যে আমার এই ডিগ্রিটা আমি কি করে, কোথায়, কিভাবে কাজে লাগাবো। এই সাঁতারের যে প্রগতিটা চলেছিল, এটা করতে করতে আমার 30 বছর এখানে কেটে গেল। 30 বছর পর এখন আমি এখানে আছি, এই এখন সেমি রিটায়ার্ড। বাট এই যে প্রগতিটা, সাঁতারের যে প্রগতিটা আমার চলেছে, আমার মনে হয় দিস ইজ হু আই অ্যাম, আর এটাই আমাকে ইন্দ্রনীল হালদার করেছে। আচ্ছা ইন্দ্রনীল দা, একটু বলো, তোমাকে এখন যেইভাবে দেখছি আমরা, এত ফ্যাশন কনসিয়াস একটা পার্সন, আর তুমি একটু আগে আমাকে বললে যে তুমি একদমই ফ্যাশন সেন্স বা কিছুই তোমার মধ্যে ছিল না, পুরো ডিফারেন্ট ভার্সন তুমি বলেছো। এই চেঞ্জটা কি করে তোমার মধ্যে আসলো? আমার মনে হয় এটা দুটো রিজন। একটা হচ্ছে তোমার এক্সটার্নাল আউটপুট, আর একটা হচ্ছে হেরিডিটারি। আমার মা খুবই ফ্যাশন কনসিয়াস ছিলেন। ও আচ্ছা, কাকিমা থেকে তুমি অনেক কিছু পেয়েছি। আমার মনে হয় আমার ভাই এতটা পায়নি যতটা আমি পেয়েছি। একটা সেটা একটা, আর সেকেন্ড হচ্ছে কি, কলকাতাতে আমরা স্ট্রিট ক্রিকেট খেলতাম। আমার মনে হয় না কখনো যে আমরা আন্ডারওয়্যার পরে স্ট্রিট ক্রিকেট খেলেছি কি পরিনি, আমি নিজেও এখনো জানি না। এখানে এসে এখন আই এম সো কালার কোঅর্ডিনেটেড,
I am so coordinated in So conscious about it. তার জন্য কয়েকটা রিজন আছে। প্রথম রিজন হচ্ছে যে অস্ট্রেলিয়াতে এসে আমি দেখেছিলাম যে অস্ট্রেলিয়ানদের ইন্ডিয়ানদের ওপর ধারণাটা খুব ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, অত আগে। দ্যাটস ওয়ান থিং। আমার একটা খুব বাজে ঘটনা আমার সবসময় মনে থাকবে। আমি উলনগংয়ে থাকতাম, আমি তখন বায়োমেডিক্যাল সায়েন্স করছি, পড়াশোনা করছি। উলনগংয়ে আফ্রিকা থেকে প্রচুর ডাক্তার এসছে অফ ইন্ডিয়ান হেরিটেজ। তারা আফ্রিকাতে ওখানে একটা ওদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, দেশের বাইরে। তা ওরা সবাই এখানে এরিয়া অফ নিড বলে উলনগংয়ে সবাই ডাক্তারি করতে এসেছিলেন। তাদের ওরকম একটা ফাংশন হচ্ছিল, সেই ফাংশনে যেতে গিয়ে আমি এরকম পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পরেছিলাম। আমাকে হঠাৎ একটা ইউথ থেকে এরকম একটা কোকের বোতল এরকম ছুঁড়ে দিয়েছিল। ইয়েস, আর সেইটা পুরো আমার পুরো যে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে। তার মধ্যে থেকে আমার একটাই খালি আমার কোয়েশ্চেন ছিল, টু মি, নট টু দ্য পারসন, যে ডু আই লুক এলিয়েন, ডু আই লুক ভেরি ডিফারেন্ট? ইয়েস আই ডু। তাহলে আমার নেক্সট প্রোগ্রামটা কি করতে হবে? আমার নেক্সট পরিচয়টা যেটা দিতে হবে, যে আমার পরিচয় হচ্ছে যে আমি এইরকম ড্রেস করতে পারি, আর আমি এরকম ড্রেস করলেও আমি এই কান্ট্রিটাকে ভালোবাসতে পারি। কারেক্ট। হ্যাঁ, আমাদের ড্রেস দেখে আমাদেরকে যে পরিচয় দেওয়া, যে আমাদেরকে শর্টস পরতে হবে। অলদো ইউ নো আই লাভড ওয়ারিং, এই কিছুদিন আগে আমি ফেসবুকে একটা ফটো দিয়েছিলাম, আমি এরকম শর্টস পরে এরকম খালি গায়ে কাইন্ড অফ। হ্যাঁ, একজন আমাকে বললো কি, এইটা কি সেই ইন্দ্রনীল হালদার যে কিনা ধুতি পরে? পলাশদা জিজ্ঞেস করলো। আমি তখন উত্তর দিলাম, হ্যাঁ এটা সেই ইন্দ্রনীল হালদার, বাট দেন ইন্দ্রনীল হালদার হ্যাজ চেঞ্জড বিকজ অফ ফিউ রিজনস। আর একটা রিজনস হচ্ছে যেটা আমি শিখেছি বিভিন্ন জায়গায়, কলকাতাতে যেমন তোমার পয়সা থাকলেও আমাদের সময় 1994 তুমি বাইরের দেশে যেতে পারতে না, ভিসা দেওয়া অতটা ইজি ছিল না। ভিসা ফর প্লেজার এন্ড ট্যুরিজম ওয়াজ নট দেয়ার। ভিসা ফর প্রফেশনাল পিপল ওয়ার দেয়ার, বাট ভিসা ফর প্লেজার, ট্যুরিজম, হলিডে, what are you talking about? For studying, what are you talking about? আমি যখন আমেরিকান কনসুলেট তখন 300 থেকে 350 ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট করতো। Oh my God. Yes. আমি somehow managed to be a member of the USI's Jazz Club. আর সেই জ্যাজ ক্লাবে কনসুলেট ফ্রম জার্মানি, ফ্রম ফ্রান্স, ফ্রম ইউকে সবাই আসতো। তাদের সাথে কথা বলে বলে আমি জানতে পারলাম যে সারা পৃথিবীতে যেখানে তোমার ইচ্ছা সেখানেই যেতে পারো। অ্যাজ এ হিউম্যান বিইং ইউ আর অ্যালাউড টু গো এনিওয়্যার, ইউ ক্যান গো অন আ ট্রান্সমাইগ্রেশন এনিওয়্যার, অ্যান্ড এডুকেশন ইজ এ ভেরি গুড ওয়ে অফ ডুইং ইট। বাট যখন এখানে যখন এলাম সিডনিতে, আর আমাদের এই I think I am very lucky. আচ্ছা ইন্দ্রনীল দা, আজকে যে তুমি এত সুন্দর একটা ড্রেস আপে এসছো আমার এই পডকাস্টে, তোমাকে ইউ আর লুকিং সো গর্জিয়াস। তুমি কি একটু বলবে আজকে এই ড্রেসগুলো বা এই জুয়েলারিগুলো কোত্থেকে নিয়েছো? শিওর, আমি অ্যাবসলিউটলি। তার আগে বলি, আমি তো তোমার প্যালেসে এসেছি, এটা তো স্টুডিও মনে হচ্ছে না, প্যালেস মনে হচ্ছে। আমার মনে হয় আমার এই আউটফিট ইজ কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস প্লেস। নাও আমি আজকে যেটা পরেছি তার মধ্যে কয়েকটা জিনিস পরে আছি। এটা হচ্ছে যেমন হচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানি, এটা হচ্ছে তোমার ওটা একটা মুক্তোর কোম্পানি আছে, তার নাম হচ্ছে, এটা হচ্ছে তোমার কিনেছিলাম মার্টিন প্লেস থেকে। না, এটা হচ্ছে তোমার প্যাসপেলি বলে একটা কোম্পানি আছে সেটা। নাও এইটা তো তুমি বুঝতেই পারছো, এটা হয়েছে সব্যসাচী থেকে কলকাতায়। এটা সব্যসাচী জুতোটা দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কাশ্মীরি পশমিনা থেকে। আচ্ছা, এই জ্যাকেটটা করে দিয়েছে হচ্ছে রেমন্ডসের প্রথম, দ্য ফার্স্ট রেমন্ডস shop that has opened in গড়িয়াহাট। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে নিয়েছো? গড়িয়াহাট। আচ্ছা, এটা করে দিয়েছে হচ্ছে পিসি চন্দ্র। ও
আচ্ছা আচ্ছা। পিসি চন্দ্র এটা করেছে কেন? কারণ আমার আম খুব ভাল লাগে। আচ্ছা আচ্ছা। বহরমপুর হচ্ছে মানে আমের জন্য বিখ্যাত। 75টা ডিফারেন্ট টাইপস অফ আম পাওয়া যেত। মাই গড। হ্যাঁ, এটা করে দিয়েছে পিসি চন্দ্র। এটা করে দিয়েছে একজন, এই দুটো করে দিয়েছে হচ্ছে ফ্রম জয়পুর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা করে দিয়েছে হচ্ছে তোমার পল। ওরা হচ্ছে আমাদের গড়িয়াহাটে অনেক সোনার দোকান আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওনাদের একটা ওখানে বিশাল বড় সোনার দোকান আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সেলিব্রেট করছে হচ্ছে কলকাতাতে আমাদের ক্যালকাটা অটোমোবিল ক্লাব ছিল। ও আচ্ছা। সেইটা সেলিব্রেট করছে। হ্যাঁ হ্যাঁ। এইটা যেমন সেলিব্রেট হচ্ছে যখন ইন্ডিয়া 75 ইয়ার্স হলো, হ্যাঁ, হ্যাঁ। তখন আমি করেছিলাম এটা। আমার এটাও বাবা কি বলেছে গোল্ডের? গোল্ডের। আচ্ছা। এইখানে গোল্ডের এই যে তুমি গোল্ডের থেকেও মেন কথাটা যেটা হচ্ছে এই যে ইন্ডিয়ার ম্যাপটা। ম্যাপটা আছে, দেখা ইন্ডিয়ার যাচ্ছে। ম্যাপটা হচ্ছে পুরো হাউ ইট ইজ ইউজ টু বি ইন দ্য এনশিয়েন্ট ইন্ডিয়া। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা। যে আমাদের কোনো তাতে ভাগাভাগি ভাগাভাগি নেই, নেই, সবাই সে একসাথে। পুরো হোল ইন্ডিয়াটা। আর তারপরে এই গাড়িটা করে দিয়েছে সেম ওই রামগোপাল উনার নাম। উনি আমাদের যেটা আমি এখানে এসে বুঝলাম যে উই আর অ্যাম্বাসেডর অফ আওয়ার কালচার। বাহ, ইন্দ্রনীলদা, তুমি প্রত্যেকটা আজকে যে আউটফিট পরে এসছো, প্রত্যেকটা জায়গায় তুমি পুরো ইন্ডিয়াকে খুব সুন্দরভাবে প্রমোট করছো। তোমার কাছে জানতে চাই, তোমার এই ড্রেস আপ এইভাবে সবসময় তোমাকে আমরা দেখতে পাই, তুমি কি কখনো ইন্ডিয়ান তুমি যে বললে তুমি অলরেডি ফেস করেছো, মানে একটু ডিফিকাল্টভাবে ডিফারেন্ট সিচুয়েশন ছিল, তুমি কি ইন্ডিয়ান কমিউনিটি বা বেঙ্গল যে আমাদের এত বড় একটা কমিউনিটি আছে এখানে, তুমি কি কখনো কিছু ডিফারেন্টভাবে ফেস করেছো? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। আমি যেটা এই 30 বছরে শিখেছি, পিপল আর পিপল। হ্যাঁ, তুমি হয়তো আমাদের ইকোনমিক অ্যাডভান্টেজের জন্যে সার্টেন পিপল মে লুক লাইক পোর বাট দে আর ভেরি কালচারালি সফিস্টিকেটেড, আর সাম পিপল হু আর ইন Looks লট very অফ rich. রিচ might not have the culture. But Absolutely. also at the same time যেটা আমি শিখেছি এখানে, যে আমি নিজেকে কি করে তুলে ধরবো। হ্যাঁ, আমাদের যে একটা কালচার আছে। আমার মেয়ে একজন অস্ট্রেলিয়ানকে ডেট করতে গেছিল আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন কুজি। এই ছেলেটা জিজ্ঞেস করেছে, তুমি কোন ব্যাকগ্রাউন্ড? না, তুমি কোন 7-Eleven-এ কাজ করেছো? আচ্ছা। ও ওখান থেকে টেবিল থেকে উঠে চলে গেছে। তো ছেলেটা ছুটতে ছুটতে বাইরে বের হয়েছে, বলছে আই এম সরি, ইট ওয়াজ জাস্ট আ জোক, ইউ নো। তো আমাদের ইন্ডিয়ানদের যে একটা ফ্রেম অফ ইমেজ হয়ে গেছে যে আমরা আইটি কি আমরা ডাক্তার কি আমরা 7-Eleven ও পেট্রোল পাম্প, বাট পেট্রোল পাম্পটা আমি বললাম হয়তো ওটা ভীষণ ডিরোগেটরি আমার মনে হয়, যে বাট আমরাও যে সফিস্টিকেটেড কালচার থেকে এসেছি, সফিস্টিকেটেড পিপল হতে পারি, আমাদেরও যে একটা টেস্ট আছে, আমাদেরও যে একটা মনের ভেতরে আশা আকাঙ্ক্ষা, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম যে আমরাও দেখাতে পারি যে আমাদের কতটা কালচার আছে। আমাদের কালচার 5000 বছরের কালচার। সেখানে তুমি কিছু ভুল করলেও 200 বছরের থেকে অনেক বেশি। এক্স্যাক্টলি। বাট সেটা তো তুমি অস্ট্রেলিয়ানদের কথা বলছো, বাট হোয়াট অ্যাবাউট আমাদের নিজেদের? আমি তোমাকে অস্ট্রেলিয়ানদের আর একটা ছোট্ট একটা গল্প বলে দিই, যে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার কতটা কানেকশন, এটা তোমাকে বলে দিয়ে আমি বাঙালিদের কি আমাদের ইন্ডিয়ানদের কথা তোমাকে বলছি। এই যে মুক্তোটা আমি পড়েছি, এই মুক্তোটার আমি কেন কিনেছি তার একটা ঘটনা তোমাকে বলি। তুমি যদি কখনো কিংস ক্রসে যাও, কিংস ক্রসের যে মেন স্ট্রিটটা আছে, সেই স্ট্রিটে রাইট হ্যান্ড সাইডে দেখবে একটা সাদা রঙের বাড়ি আছে, আর তার যে তোমার আছে, দেওয়ালটা আছে, দেওয়ালের ওপরে যে লোহার যে কাজগুলো আছে সেগুলো গোল্ড এনামেল দিয়ে করা। আচ্ছা, এই বাড়িটা কার? এই বাড়িটার নাম হচ্ছে ম্যানোর হাউস। আচ্ছা। এই বাড়িটা যে করেছিল সে গালফ অফ ম্যানার হুইচ ইজ ইন সাউথ ইন্ডিয়া, সেখান থেকে ইন্ডিয়ান ওশেনের যত পার্ল ছিল, যেটা একটা পার্ল আজকের দিনে একটা মালা বিক্রি হচ্ছে 5 মিলিয়ন 10 মিলিয়ন দিয়ে। ওকে, সে ওইগুলো সব তুলে এনেছিল, দিয়ে সেগুলো বিক্রি করেছে, করে সে ওই বাড়িটা কিনেছিল। তারপরে
I understand that ওই ভদ্রলোক at the end became so rich that he ended up buying Vogue magazine 40%. Oh my God. And he went to live in London. Okay, আচ্ছা। বাট আমার কথাটা হচ্ছে যে এই যে পার্লটা আমি যে পড়েছি, আমার কথাটা হচ্ছে যে সেই হিস্ট্রিটা আমি কানেক্ট করতে চাই ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে। আমি এরকমভাবে সাজগোজ করি, সাজগোজ করতে ভালোবাসি। লোকে হয়তো ভাবে যে হ্যাঁ ও খুব নিজেকে দেখাবার চেষ্টা করে, শো অফ করছে। বাট আমার মনে হয় শো অফ করা তো ভালো, নিজের কালচারকে শো অফ করছো। আমার কাছে আছে বলে আমি করতে পারছি, সবার কাছে যদি না থাকে সে তো করতে পারবে না। আর আমরা এমনই একটা কমিউনিটিতে এখন আছি যেখানে there is people from 197 different countries. হ্যাঁ, সেখানে তুমি যদি একটা লোককে না তুমি যদি ইনফ্লুয়েন্স করতে পারো, then you are of no use living in this community. তোমাকে ইনফ্লুয়েন্স করতেই হবে, কারণ it is not about geopolitics, it is not about trade, but it is also about individual sophistication. It is all about individuality. তোমার ইন্ডিভিজুয়ালিটিটা কি, তুমি কি চাও। আমরা সবাই স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, বিদেশিরা কিন্তু ইংরেজরা কিন্তু মনে করে না যে আমরা স্যুট বুট পরলে যে আমাদেরকে ওদের মতো দেখতে হবে, আমাদের চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। না, কালার না, আমাদের যে টেস্ট চেঞ্জ হয়ে যাবে। আমাদের টেস্ট কিন্তু অনেক বেশি, অনেক ভালো টেস্ট, আমাদের টেস্ট অনেক 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 অ্যাডভান্স টেস্ট। ওকে, আমরা মিক্স ম্যাচ করতে পারি, যেটা এগেইন কামিং ব্যাক টু বহরমপুর, যেটা আমার মা আমাকে শিখিয়েছিল। ওখানে একটা ছোট্ট একটা বাড়ি ছিল, তাতে একটা ফ্রেঞ্চ লেখা থাকতো। তুমি জানো বহরমপুরে ডাচ, ফ্রেঞ্চ অ্যান্ড পর্তুগিজ কেন গেছিল? কেন? ওরা তখন ইউরোপে সবাই সাদা, আর তোমাকে এই গল্পটা বলবার জন্যই আমি এটা পড়ে এসেছি। ইউরোপের যে দুটো কালার ছিল, সাদা আর কালো। ওকে, আচ্ছা আচ্ছা। আর কোনো কালার ছিল না, আর কোনো কালার ছিল না। ও, ওই মুর্শিদাবাদ সিল্ক কিনতে গিয়ে তারা দেখলো যে তুমি হলুদ, গ্রিন, ব্লু, ইন্ডিগো, তুমি হান্ড্রেডস অফ কালার্স তুমি করতে পারো। ও আচ্ছা আচ্ছা। ইউরোপে ওরা জানতো না যে এত কালার হয়, সেই জন্য আমি আজকে পরে এসেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দিস আর দ্য বেসিক কালার্স ফর ইউরোপিয়ান টেস্ট। বাট ইউরোপিয়ান টেস্টের থেকেও আমাদের টেস্ট অনেক বেশি রিচ, অ্যান্ড এইটাই আমি এখানে তুলে ধরতে চাই। তবে কি হয় বলো তো, বাঙালি বা ইন্ডিয়ানরা ভাবে হয়তো ও শো অফ করছে আমাকে, যখন আমি ধুতি পরি। আমার ধুতি অনেক অনেক জায়গা থেকে, বিষ্ণুপুর থেকে, তোমার শান্তিনিকেতন থেকে, মুর্শিদাবাদ দিয়ে, তোমার তসর দিয়ে আমি ধুতি করিয়ে আনি। হ্যাঁ, ওরা প্রথম অনেকেই তাচ্ছিল্য করেছে, অনেকেই কথা বলেছে, যেগুলো আমার মনে হয় যে নট অনলি অ্যাপ্রোপ্রিয়েট, যে তারা, যেমন আমি একবার দুর্গাপুজোয় গেছিলাম BNSW, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসে। আমাকে জিজ্ঞেস করেছিল প্রথম দুর্গাপুজোতে, আমার সবসময় মনে থাকবে 94-এ যখন এসেছিলাম, তখন তো মন খুব খারাপ, কলকাতার দুর্গাপুজোর সাথে এই দুর্গাপুজোর আমি কখনো কানেকশন করতে পারছি না, তবুও আমি করবার চেষ্টা করেছিলাম। তখন আমাকে বলেছিল যে হ্যাঁ রে, তোর বাবার কি অনেক ব্ল্যাক মানি? সো দিস ওয়াজ দ্য কমেন্ট। হ্যাঁ, তারপরের কমেন্ট হচ্ছে ধুতি পরা নিয়ে। তখন কিন্তু কেউ ধুতি পরতো না। আমার মনে হয় ইট ইজ আ ইনফ্লুয়েন্স অফ আমাদের যে সেই সময় কমিউনিজম এরাটা থেকে আমরা বের হচ্ছি, তখন সবাই ওই প্যান্ট জামা পরতো, বা পাঞ্জাবির সাথে জিন্সের প্যান্ট এইরকম পরা উচিত ছিল। এখন সেটা আমার মনে হয় অনেকটা চেঞ্জ হয়েছে। বা একটা ছেলে এখানে ওর নাম, ও একটা আর্টিকেলও লিখেছিল আমার ওপরে, ধুতি দাদা বলে, যে লোকে অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে, বাট আই স্টিল স্ট্যান্ড টু promote my own heritage, own culture. The reason being that যে
তুমি যদি জিন্স পরে যাও হ্যাঁ হ্যাঁ তোমার দিকে কেউ তাকাবে না, কারণ সেখানে আরো 10টা লোক জিন্স একইভাবে পরে আসছে। তো এই আমাকে একটা ফ্যাশন শোতে ডাকা হয়েছিল। কে ছিলেন? কে ভদ্রমহিলার organize নাম করেছিল? ছিল হচ্ছে শার্লেট স্মিথ। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমেরিকান, হ্যাঁ, উনি থাকেন হচ্ছে ব্লু মাউন্টেন্সে। আচ্ছা। আর উনি একটা সংস্থা করেছেন যেখানে ওরা করতো কি, যে যত উইমেন স্পেশালি হু হ্যাভ লেফট দ্য জব সার্কিট টু হ্যাভ বেবিজ আচ্ছা আচ্ছা। and they want to come back, they need clothes and stuff. So this organization would pull money চ্যারিটি করতে। চ্যারিটির জন্য। আচ্ছা, আচ্ছা। আর এই চ্যারিটি শোতে আমি ওই ধুতি পরে গেছিলাম। আচ্ছা, আচ্ছা। ধুতিটা তৈরি করেছিল হচ্ছে অগ্নিমিত্র পল। আচ্ছা আচ্ছা, ও তো খুব বড় ফ্যাশন ডিজাইনার। হ্যাঁ হ্যাঁ। ও মধুবনী স্টাইলের পার্ট দিয়ে ট্র্যাডিশনাল করে দিয়েছিল, পুরোভাবে যে করেছিল। আমি নিজে ওই জমিদারি স্টাইলের একটা পরেছিলেন। পরেছিলাম পাঞ্জাবি। It's a big আর achievement, আমি Indranil da. ওটার নাম দিয়েছিলাম হচ্ছে লক্ষ্মীকান্ত স্টাইল। That's so amazing. লক্ষ্মীকান্ত হচ্ছে সুবর্ণ রয়চৌধুরীর বংশধর, যার নামে হচ্ছে আমাদের 24 পরগনায় লক্ষ্মীকান্তপুর স্টেশন আছে। আচ্ছা। আর যে কিনা কলকাতাটাকে, ওটা জব চার্নক কখনোই কলকাতা করেনি, এই ভদ্রলোক তোমার মানে গাছপালা কেটে কলকাতাকে আস্তে আস্তে স্থাপন করেছিলেন। আচ্ছা। তাকে আমি প্রেজ করবার জন্য ওই স্টাইলটাকে লক্ষ্মীকান্ত নাম স্টাইল দিয়েছিলেন। Yes, That's so সেটা nice. আমাদের SBS এ ওরা একটা সব রিপোর্ট জায়গায়, আচ্ছা, আচ্ছা। লিখেছিল। আর তারপরে কলকাতাতেও কয়েকটা জায়গায় যাওয়া হয়েছিল। এবারে যেমন আমাদের রবীন্দ্র জয়ন্তীতে হলো হ্যাঁ, তোমার হ্যাঁ। তুমিও তো ছিলে দেখলাম। হ্যাঁ হ্যাঁ। আই থিঙ্ক এই ধরনের কালচারাল শো করা উচিত। স্পেশালি এই ধরনের কালচারাল শো করতে গেলে বেঙ্গলি অ্যাসোসিয়েশনকে নিজের প্ল্যাটফর্ম চাই, নিজের ক্লাব হাউস চাই, Absolutely. নিজের হল চাই। হ্যাঁ, হ্যাঁ। এইটা আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনকে অ্যাবসলিউটলি 110% এটা করা উচিত ছিল অনেক দিন আগে। হয়নি যদিও আমাদের, বাট এখন আমাদের ওই দিকে যাওয়া উচিত। কারণ দিস হল অর দিস প্ল্যাটফর্ম ক্যান প্রোভাইড সাপোর্ট টু লট অফ পিপল। এখন অনেকে জামা কাপড় এখানে নিয়ে আসছে বেঙ্গল থেকে, শান্তিনিকেতন থেকে, বিষ্ণুপুর থেকে, জুয়েলারি নিয়ে আসছে, তারা ওখানে স্টল দিতে পারে। আমাদের দুর্গাপুজোর বড় মেলা হতে পারে। আমরা কেন একটা স্কুলে গিয়ে আমরা বসবো মেলা করতে? আমাদের নিজের মেলা নিজের প্রাঙ্গণে করা উচিত। আর তার উপরে যদি আমাদের দুর্গাপুজো হয় নিজের প্রাঙ্গণে, নিজের দুর্গাপুজো হবে। মানে আমার ভাবতে একটু খারাপ লাগে যে যারা কিনা তোমার ওয়ার্টন কান্ট্রি থেকে এখানে এসেছিল, আজকে তারাও কিন্তু তাদের একটা ক্লাব হাউস করে নিয়েছে। আমাদের বাঙালিদের কোনো জায়গা নেই। কেন? এটা কেন তোমার মনে হয়? আমার মনে হয় উই বিকেম টু গুড ফর আওয়ারসেলভস। আমাদের মনে হয়েছিল যে ক্লাব হাউস করলে হয়তো দরকার নেই, বাট কমিউনিটি বলতে আমরা যদি কমিউনিটি ফিলিংটা করি, আমাদের ক্লাব হাউস সবার জন্য ভাবতে হবে, দরকার আছে। হ্যাঁ, আমাদের যেটা দরকার আছে, আমি এটা গেছিলাম হচ্ছে তোমার একটা লাইব্রেরিতে ইন কলকাতা, তার নাম সেটা হচ্ছে তোমার ওই যে দক্ষিণেশ্বরের কাছে। হ্যাঁ হ্যাঁ। সেই লাইব্রেরিতে গিয়ে জানলাম সেই লাইব্রেরিটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম লাইব্রেরি যেখানে তুমি বই পড়তে পারতে, কাগজ পড়তে পারতে, ব্যায়াম করতে পারতে, বাগানে ঘুরতে পারতে, গোলাপের গন্ধ শুকতে পারতে। গোলাপ কিন্তু ইন্ডিয়ান নয়, গোলাপ এসেছিল চায়না থেকে। ওকে, সেখানে মাইকেল মধুসূদন থাকতো ফর 2 years আপস্টেজ। সেখানে সেই লাইব্রেরিতে তোমার শুধু বই পড়তে নয়, লোকে ইংরেজরা আসতো কাগজ পড়তে, বাঙালিরা যেত কাগজ পড়তে, সবাই যে যার পারপাসে। আমাদের একটা ওরকম সংস্থা করা উচিত হলে ভালো হয়। ইয়েস ইয়েস। and Bengali Association দেখো it's been 50 years now. been 50 years। আর বাঙালিদের প্রচুর টাকা আছে। If we don't have money, we need to call Mr. Biswas. Mr. Biswas is the CEO of the biggest mining company in Australia. Okay, আমাদের পলাশটা আছে, he is from Kolkata and he has become a CEO for the biggest French company.
ও ওয়াও, শুধু অস্ট্রেলিয়ান, বাঙালি, ইন্ডিয়ান না, সে ফ্রেঞ্চ কোম্পানিতে ঢুকে গেছে, সিইও হয়ে এখানে বসে আছে। আমার মনে হয় এই সব লোকগুলোর কাছ থেকে আমরা হেল্প পেতে পারি সামহাউ, ইন্ট্রিনসিকলি, ট্যাঞ্জেবলি পেলে আমাদের একটা প্ল্যাটফর্ম করা হয়। আর তাতে কি হবে, Bengal is not about IT. No. Bengal is about weaving. Bengal is about silver filigree work. Bengal is about, cultivation of art. And today, art market is bigger than anywhere. Absolutely. তুমি যদি বাংলাদেশে যাও, বাংলাদেশে যে ঢাকা ইন্টারন্যাশনাল যে 800 হচ্ছে, অস্ট্রেলিয়া থেকে এখন লোক যাচ্ছে সেখানে, মানে দিস ইজ হিউজ। আর অস্ট্রেলিয়াতে কেন আমরা করতে পারবো না? কেন পারবো না, ডেফিনেটলি। আচ্ছা ইন্দ্রনীল দা, তোমার কাছ থেকে তো আজকে অনেক কিছুই জানলাম, তোমার ফ্যাশন লাইফ, তোমার পড়াশোনা, তোমার অস্ট্রেলিয়াতে আসা, বাট তোমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু জানার এখনো মানে হয়ে উঠলো না, যদি একটু বলো আমাদেরকে কিছু। ওয়েল, আমি এখানে এসেছিলাম 1994। হ্যাঁ, আমার তখন বয়স কত হবে, 20-21 এরকম বয়স ছিল। হ্যাঁ, তারপরে প্রেমে পড়ি অবভিয়াসলি ইউনিভার্সিটিতে, বাঙালি মেয়ে না, ইয়েস, অস্ট্রেলিয়ান ভদ্রমহিলা। আচ্ছা, ডিফারেন্ট কালচারের কাউকে বিয়ে করলে? একদম ডিফারেন্ট কালচার, বিয়ে করলাম মানে কেউ আমাদের বিয়েতে ওয়াজ নট হ্যাপি। হ্যাঁ, আমার বাবা আমার সাথে 3 বছর কথা বলেনি। আমার মাদার ইন ল ইজ অ্যাংলো অস্ট্রেলিয়ান। She thought I was a refugee. Acha. Yes. So that's sort of not nice. No, I don't mind being a refugee. Some of the refugee people have gone the biggest businessmen in the whole world. Yes, completely agree. If you talk about the Apple CEO job, he didn't have it. He's an orphan. মা বাবাও ছিল না, and this is. জেনের সাথে যখন আলাপ হলো, জেন শাড়ি পরা আরম্ভ করলো। কি করে, মানে তোমার এই জিনিসগুলো জেন মানে হাউ ডিড শি সাপোর্ট? I think she was a little bit different to, একজন পাওয়া যায় যে দে আর ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, তারপর যখন আমাদের বিয়ে হলো, আমার বাবা তো কথা বলেনি, আমার মা একটা সোনার নেকলেস আর একটা তোমার বেনারসি শাড়ি পাঠিয়েছিল। আচ্ছা, জেনের জন্য। হ্যাঁ, সেইটা পরে বিয়ে হলো। বিয়ে তো আমরা করেছিলাম পালিয়ে গিয়ে। আমি ভেবেছিলাম আমার ফাদার ইন ল আমাকে ডিপোর্ট করবে, তো আমরা নিউজিল্যান্ডে পালিয়ে গেছিলাম, নিউজিল্যান্ডে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। কোর্ট রেজিস্ট্রি করেছে? রেজিস্ট্রি বিয়ে হয়েছিল। তারপর কে জানে বললো যে রেজিস্ট্রি বিয়ে করলে ঢুকতে দেবে না এখানে। তারপরে আমি বললাম আর আমি বিয়ে করতে পারছি না, দেন লাইফ ওয়েন্ট টু কুইকলি। দ্য সেকেন্ড চয়েস, মানে আবার বিয়ে করতে হবে, কি করতে দরকার নেই। সো ওই আমাদের বিয়ে হয়েছে। বাট আমার বউকে যখন প্রথম নিয়ে যাওয়া হলো কলকাতাতে, আমার বউ কোনোদিন কলকাতা দেখেনি। আমি বললাম যে সফট ল্যান্ডিং করতে হবে। তো আমরা একটা খুব ভালো হোটেলে ছিলাম ওখানে, সোনার বা আইটিসি সোনার বলে। তা আমার বউ একদিন ওই আমার মা যাওয়ার পরে একটা মাথার একটা গয়না দিয়েছিল, যেটা এরকম ছোট ছোট প্রজাপতির মতো, যেটা মানে ঠাকুরমার আমলে ওরা ওরকম পড়তো। ওইসব জেনারেশন ওয়াইজ ছিল। তো সেই গয়নাগুলো পরে একটা বেনারসি শাড়ি পরে আমার বউ আমার সাথে বের হয়ে আসছে। আর তুমি যদি ওখানে যাও তোমার আইটিসিতে ফ্রন্টটা পুরো একদম মার্বেলে তৈরি, হ্যাঁ, আর এরকম বড় গ্লাস। হ্যাঁ, মজাটা ছিল আমরা গেছিলাম সামারে, আমার বউ যখনই বের হয়ে আসতো ও গ্লাস পরতো, মানে ওর চোখে চশমা থাকে, ও কিছুই দেখতে পেত না। হ্যাঁ, আর আমি আর ওকে মুছতেও দিতাম না গ্লাসটা, যাতে ও কিছু না দেখতে না পায়। তো এরকম হচ্ছে, তা আমি ওর বুঝতে দিইনি। হঠাৎ একটা রেস্টুরেন্টের ম্যানেজার এসে বলছে, দাদা একটা আমাদের এখানে একটা ছেলে এসছে, ও হচ্ছে নতুন ডিজাইনার, আপনার বউয়ের এরকম আভিজাত্যপূর্ণ শাড়ি পরে আর কোনোদিন দেখেনি বিদেশি মেয়েরা মাথায় এরকম, একটু আপনার বউয়ের কটা ছবি নিতে চায়।
তা আমি তখন বললাম ঠিক আছে নিয়ে আয় ছেলেটাকে। তা ছেলেটাকে নিয়ে এলো, বললো এই নাম হচ্ছে পেপসি। আচ্ছা। একটা সাদা খদ্দরের পাঞ্জাবি, একটা হাওয়াই চপ্পল, সাইড ব্যাগ, আর হচ্ছে একটা জিন্সের প্যান্ট। ছেলেটা হ্যাঁ, সে কটা আমার বউয়ের ফটো নিল। তারপর আমি বললাম এই শোন, আমি জানি না তুই কে, তোর সাথে আমি কোনোদিন দেখাও হয়নি, কিছু হবেও কিনা জানি না, তুই আমার বউয়ের এতগুলো ফটো নিয়েছিস, তোর একটা ফটো নিয়ে আমার বউয়ের সাথে। তখন ওই ফটোটা নিয়েছিলাম, নিয়ে আমরা ভুলেও গেছি। তখন ফেসবুক নেই, ইনস্টাগ্রাম নেই, এত কিছু ছিল না। অ্যালবামে সেটা পড়েছিল। 10 বছর পর একজন এসছে ইন্ডিয়া থেকে, সে অ্যালবামটা দেখতে দেখতে আমাকে বলছে একে তুমি চিনলে কি করে? ছেলেটাকে আমি বললাম ওই ছিল কেউ একটা পাশে, না ওই মানে খাচ্ছিল ওখানে আইটিসিতে, ওই নতুন ফ্যাশন উঠতে বললো তুমি জানো এ কে? আমি বললাম না রে, আমি জানি না এ কে। বললো এ হচ্ছে সব্যসাচী মুখার্জি। ও মাই গড। অ্যান্ড এখন যখন আমি সব্যসাচীর ডিজাইনগুলো দেখি যে মেয়েদের মাথায় এরকম ভাবে এসে পরিয়ে তারপর শাড়ি দিয়ে এসে করছে, আমার তখন আমার বউয়ের কথা মনে হয় যে ইন্সপায়ার্ড ইন এ সেন্স। আমার যেটা মনে হয় যে কত ক্রস কালচারালি আমরা চলে এসেছি। হ্যাঁ, আর যে সব্যসাচীকে চেনে না আমার মনে হয় এখন ওয়ার্ল্ডে খুব কম মানুষই আছে। এক্স্যাক্টলি, দেশি হোক বিদেশি হোক সবাই জানে সব্যসাচী নামটা। বাট আমাদের এই সার্কেল, ফুল সার্কেলের যে গল্পটা হচ্ছে যে ফ্যাশন হয়ে যে এইটা হচ্ছে আমার ফ্যাশন লাইফ। যে কলকাতায় যে কিনা যাকে না চিনতো সে আজকে হচ্ছে সব্যসাচী, আজকে ওয়ার্ল্ডে সবাই হচ্ছে সব্যসাচী। আর আমি তার জিনিস তুমিও পড়ে আছো, আমিও পড়ে আছি। এক্স্যাক্টলি, কত টাকা দিয়ে কিনেছো উই ডোন্ট ইভেন নো। মানে সব্যসাচী ইজ কোয়াইট এক্সপেন্সিভ। বাট কথাটা হচ্ছে যে সব্যসাচীও যেটা বলেছে যে বেঙ্গলের মতো ফ্যাশন, এত ভ্যালুয়েবল ফ্যাশন, যেই আমাদেরকে যা বলুক, we are there to recognize it. So আমাকে তোমাকে তোমার এই স্টুডিওতে এসে একটাই বলতে হবে তোমার দর্শকদের যে recognize the fashion, the heritage and the culture we have in Calcutta, and we can smartfully, entrepreneurially, we can actually sell it. Absolutely. And this is what we need to do. মানে কেউ যদি ধুতি পরে তাকে ধুতিটা পরতে দাও, অ্যান্ড রেসপেক্ট করো। আর তুমি যদি রেসপেক্ট নাও করতে পারো, মেক শিওর যে আনাদার 97 ডিফারেন্ট কান্ট্রিজ যে কালচারাল পিপল এখানে আছে তারা যেন তার ছবিটা তোলে। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ ইন্দ্রনীলদা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু মাই শো। থ্যাংক ইউ। আজকের সময়টা আমাদের ইন্দ্রনীলদার সাথে খুব ভালো কাটলো, অনেক কিছু জানতে পারলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।